প্রথমেই দুঃখিত বলে নিচ্ছি, যান্ত্রিক গোলযোগের কারণে ক্লাসটা নিতে দেরি হওয়ার কারণে। তারপরেও যদি তোমরা থেকে থাকো একটু কমেন্ট করে জানাবা। আজকে আমি তোমাদেরকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিপাকে হরমোনের ভূমিকা। পরিপাকে হরমোন কী ভূমিকা রাখে, কিভাবে রাখে, সেটা একটু আলোচনা করব। তার আগে একটু বলে নিই যে সরকারি MM কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা অতি সংক্ষিপ্ত সিলেবাসে 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। আর খুবই স্বাভাবিক, সিলেবাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা যে কোন কোন টপিকসগুলো আছে, কোন কোন টপিকসগুলো নাই। যেমন আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করলাম, যেটা আমার চোখে পড়ছিল না আর কি, খুব স্কিপ করে গিয়েছিলাম। তো দেখলাম যে হাইড্রা, দ্বিতীয় অধ্যায়ের যে হাইড্রা টপিক্সটা কিন্তু তোমাদের নেই। অনেকে হয়তো ভুল করে পড়ে থাকবা, কিন্তু হাইড্রা টপিক্সটা কিন্তু তোমাদের নেই। এটা কিন্তু ভালো করে একটু খেয়াল করে দেখো। তোমাদের সিলেবাসে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রাণী পরিচিতির মধ্যে শুধুমাত্র ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কে আলোচনা বা পড়ার জন্য বলা হয়েছে সিলেবাস অনুসারে। 2021 সালে যে তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রণীত সিলেবাস অনুসারে তোমাদের রুই মাছ, প্রাণী পরিচিতির মধ্যে রুই মাছ এবং ঘাসফড়িং এই দুইটা টপিকস রয়েছে। হাইড্রা তোমাদের নেই। আর প্রথম অধ্যায় তো আছে, তৃতীয় অধ্যায় খাদ্যের পরিপাক ও শ্বসন হিউম্যান ফিজিওলজির মধ্যে, চতুর্থ অধ্যায় হিউম্যান ফিজিওলজির রক্ত সংবহন, আর একেবারে 11তম অধ্যায় যেটা রয়েছে জেনেটিক্স বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা তৃতীয় অধ্যায়ের খাদ্যের পরিপাক ও শ্বসনে হরমোনের কি ভূমিকা সেটা একটু দেখব। হরমোন এবং স্নায়ুর কি ভূমিকা, তো স্নায়ু জালকের কি ভূমিকা সেটা একটু আলোচনা করব আজকে। তোমরা যদি কেউ অনলাইনে থেকে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাবে যে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, শুনতে অসুবিধা হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানালে কি হয় যে ফিডব্যাক পাই এবং সেটা আমাদের জন্য সুবিধা হয়। তোমরা বুঝতেই পারছো যে এই যে একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নেওয়াটা মানে ততটা কমফর্টেবল না যতটা সরাসরি ক্লাস করাতে কমফর্ট ফিল করি আমরা শিক্ষকেরা। কেননা যে শুধুমাত্র মোবাইলের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র আমি বলেই গেলাম কোনো রেসপন্স পেলাম না, তাহলে সেই ক্লাসটা ততটা ইফেক্টিভ হয় না যতটা না যদি সরাসরি ক্লাস করানো হতো, তখন যে ইফেক্টিভনেসটা কাজ করতো সেই ইফেক্টিভনেসটা কিন্তু পাওয়া যায় না। সো তোমরা যদি একটু মাঝে মাঝে রেসপন্স করো তাহলে আমার জন্য বা আমাদের জন্য, আমরা যারা শিক্ষকেরা আছি, যারা ক্লাস নেই অনলাইনে, তাদের জন্য খুবই সুবিধা হয়। তো আসো শুরু করা যাক যে স্নায়ু জালক বা স্নায়ু এবং হরমোন পরিপাকে কি ভূমিকা রাখে। তো পরিপাক ব্যাপারটা একটু বলে নেই। এই যে পরিপাকের সংজ্ঞা যদি বলতে যাই তাহলে যেটা আমাদের বললে সবচেয়ে সুবিধা হবে এবং সেটা হলো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় গৃহীত জটিল, কঠিন ও কোষের অশোষণযোগ্য খাদ্য বিভিন্ন যান্ত্রিক উপায়ে ও উৎসেচকের প্রভাবে ভেঙে সরল, তরল ও কোষের শোষণ উপযোগী হয়ে সেটা কাজে লাগে বা স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে এবং উপাজাত হিসেবে ইউরিন অথবা টুলস বের করে দেয়। সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে পরিপাক। এবং পরিপাকের সাথে যে সমস্ত তন্ত্র জড়িত থাকে, যেমন মুখবিবর, অন্ননালী, স্টমাক বা পাকস্থলী, যকৃত, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এই যে অন্ত্রগুলো বা অর্গানগুলো জড়িত থাকে, এইগুলোকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। তো পৌষ্টিকতন্ত্রের মধ্যে আসলে মূলত পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, বা যে সমস্ত অঙ্গ পরিপাকে ভূমিকা রাখে বা বিশেষ ভূমিকা পালন করে থাকে তাদের পৌষ্টিকতন্ত্র বলা হচ্ছে। এবং পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে পরিপাক আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তো পরিপাক এবং পরিপাক গ্রন্থি, পরিপাকটা আমরা সংজ্ঞা দিলাম যে পরিপাক আসলে মূলত কি হয়, এবং পরিপাক গ্রন্থি হচ্ছে যেগুলো মূলত কি করে থাকে, হরমোন
অথবা এনজাইম নিঃসরণ করে থাকে। তোমরা জানো যে আমাদের শরীরে সবচাইতে বিশেষ ভূমিকা পালন করে থাকে যেসব গ্রন্থি, তার মধ্যে রয়েছে লালা গ্রন্থি এবং যকৃত, তারপরে অগ্নাশয়। তাছাড়াও ক্ষুদ্রান্ত কিছু বিশেষ বিশেষ রস নিঃসরণ হয়ে থাকে, যে রস মূলত পরিপাকে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তাহলে দেখো যে কি করা হচ্ছে। পরিপাক গ্রন্থি। এখন এই যে আমরা খাবারটাকে খাচ্ছি, এই যে খাবারটা পরিপাক হওয়ার জন্য দুইটা উপায় হয়ে থাকে। একটা হচ্ছে যান্ত্রিক উপায়ে, আর একটা উপায় হচ্ছে রাসায়নিক। তো রাসায়নিক দুই উপায়ে পরিপাক হয়ে থাকে। তো যান্ত্রিক উপায়টা হচ্ছে আমরা যখন খাবারটাকে খাচ্ছি তখন আমাদের যে অঙ্গগুলো সরাসরি খাবারটাকে কি করছে, কর্তন করছে, সেটাকে পিষছে, অথবা সেই খাবারটাকে অন্তরের একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে সহায়তা করছে। এইগুলো হচ্ছে যান্ত্রিক উপায়। এবং এই উপায়গুলো হচ্ছে কি, যখন অন্ত্রের মধ্য দিয়ে খাবারটা যাচ্ছে তখন অন্ত্র যে প্রাচীর, সেই প্রাচীরের কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের মাধ্যমে খাবারটা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছে, বা বোলাস আকারে যাচ্ছে, যেভাবেই বলো না কেন, এটা কিন্তু যান্ত্রিক উপায়। আবার যখন খাবারটা আমরা খাচ্ছি তখন কিন্তু আমাদের যে দাঁত রয়েছে, দাঁত দিয়ে সেই খাবারগুলোকে আমরা কাটছি, তারপরে ছিঁড়ছি, তারপরে পিষে ফেলছি, যে এইগুলো কিন্তু যান্ত্রিক উপায়ের মধ্যে পড়ছে। এই জন্য আমাদের কিন্তু দাঁতের ফর্মুলাটা আমরা পড়ে থাকি, যেমন ইনসিসর, তারপরে ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো এগুলো তোমাদের আর নতুন করে বলার কোনো কিছু নাই, কেননা তোমরা ভালোভাবেই জানো। তো যান্ত্রিক উপায়টা তো আমরা বুঝলাম যে আসলে মাসেলসের এখানে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন কাজ করে, স্টোমাকেও এটা হয়। আবার আমাদের মুখবিবরের মধ্যেও যান্ত্রিক উপায়ে পরিপাক হয়ে থাকে। তো আমরা আজকে যে অংশটা পড়ব সেটা হচ্ছে রাসায়নিক, এবং এই রাসায়নিক উপায়ের মধ্যে আবার কিন্তু এনজাইম এবং হরমোন এই দুইটা কাজ করে থাকে। এনজাইম এবং হরমোন। তো দেখো যে এনজাইম এবং হরমোন এই দুইটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এনজাইম এবং হরমোন এই দুইটা কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। এই দুইটা কখনোই একসাথে করে ফেললে বা গুলিয়ে ফেলে বা মিক্স করে ফেললে হবে না। দেখো এনজাইমগুলো যেটা হচ্ছে, যে এনজাইম কোনো গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, এবং সেটা কি ধরনের গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ যেসব গ্রন্থি থেকে নালীর মাধ্যমে কোনো রাসায়নিক পদার্থ বের হয় সেগুলোকে বলা হচ্ছে, মানে সেই রাসায়নিক পদার্থগুলোকেই বলা হচ্ছে এনজাইম, এবং সেগুলোকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। নালীর মাধ্যমে নিঃসৃত এনজাইম, আর নালীবিহীন নিঃসৃত রাসায়নিক পদার্থ হচ্ছে হরমোন। সেটা কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। আর এনজাইমটা কি করে? এনজাইমটা কিন্তু কোনো প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে অথবা স্থিমিত করে দেয়। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া সেটা দ্রুত হবে নাকি আস্তে হবে নাকি স্বাভাবিক প্রক্রিয়ায় যাবে, সেটার উপরে প্রভাব ফেলছে এনজাইম। আর হরমোন যে কাজটা করছে সেটা হচ্ছে যে কোনো একটা প্রক্রিয়ার উপরে প্রভাব ফেলতে হলে সেই প্রক্রিয়ার যে জায়গাটা, সেই কর্মস্থলে যাচ্ছে, গিয়ে সেই প্রক্রিয়াটাকে কি করছে, সেই প্রক্রিয়ার কাজে নিজে সরাসরি অংশগ্রহণ করছে, এবং কাজ শেষে সেখানে কি হয়ে যাচ্ছে, সে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ তার কোনো অবশেষ আর থাকছে না। হরমোন এবং এনজাইমের ব্যাপারটা ঠিক এরকম। তো দেখো আমরা হরমোন, এনজাইম দেখলাম, এখন আমরা দেখব যে স্নায়ু আসলে পরিপাকে কি ভূমিকা রাখে। হরমোনের ভূমিকাগুলো বলবো আমি, তার আগে স্নায়ুর ভূমিকা একটু বলি। স্নায়ু ভূমিকা পরিপাকে, স্নায়ুর ভূমিকা। পরিপাকে স্নায়ুর ভূমিকা। তো পরিপাকে স্নায়ু কি ভূমিকা পালন করে থাকে একটু দেখি। দেখো যে
পরিপাকে যে কোনো অঙ্গের কর্ম সম্পাদনের জন্য ওই অঙ্গের বিশেষ কিছু স্নায়ু থেকে থাকে। সেরকমভাবে পরিপাক ক্রিয়াটাকে সম্পাদন করার জন্য পরিপাক অঙ্গে কিছু বিশেষ স্নায়ু থাকে, যেগুলোকে আমরা পরিপাক স্নায়ু বলে থাকি। পরিপাক স্নায়ু। এখন এই পরিপাক স্নায়ুকে কি বলা হচ্ছে, যে পরিপাক অঙ্গে এগুলো কি হয়ে থাকছে, যে জালকের মতো ছড়িয়ে ছিটে থাকছে। আর পরিপাক স্নায়ু যে স্নায়ুগুলো পরিপাক অঙ্গে ছড়িয়ে ছিটে জালকের মতো থাকছে সেগুলোকে মূলত বলা হচ্ছে প্লেক্সাস বা স্নায়ু জালক। তো প্লেক্সাস বা স্নায়ু জালকটা কি সেটা আমরা বুঝলাম, যে পরিপাক অঙ্গে যে সমস্ত স্নায়ু জালকের ন্যায় বিস্তৃত থেকে পরিপাক ক্রিয়াতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে থাকে তাদেরকে আমরা বলছি স্নায়ু জালক। এই স্নায়ু জালক আবার দুই ভাগে বিভক্ত। প্লেক্সাসটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাস, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস। তো এক্সট্রিনসিক প্লেক্সাসকে বাংলায় বলা হচ্ছে বহির্নিহিত স্নায়ু জালক। এটা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ু জালক। বহির্নিহিত স্নায়ুজালক আর একটা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ুজালক। তো এইটা থেকে কিন্তু মূলত বোঝা যাচ্ছে যে কীরকম, মনে করো যে এইটা হচ্ছে লুমেন। কার লুমেন? পৌষ্টিকতন্ত্রের লুমেন। সেই লুমেনের কয়েকটা স্তর আছে, আমরা জানি যে কয়েকটা স্তর আছে। যে এই যে ধরলাম এই তিনটা লেয়ার, এই যে লেয়ারের উপরের দিকে যে সমস্ত স্নায়ু এসে জড়িয়ে থাকবে সেগুলোকে বলা হচ্ছে এক্সটেন্সিক বা বহির্নিহিত স্নায়ুজালক। এবং অন্তর্নিহিত স্নায়ুজালক হচ্ছে এই যে লেয়ারগুলো আছে নিচের দিকে লুমেনের কাছাকাছি, হয় এখানে অথবা এখানে, যেসব স্নায়ু এসে জালকের ন্যায়, যেসব স্নায়ু নিচের দিকের লেয়ারগুলোতে এসে জালকের ন্যায় বিস্তার লাভ করেছে সেইগুলোকে মূলত বলা হচ্ছে অন্তর্নিহিত স্নায়ুজালক। আর উপরের লেয়ারটাতে যেসব স্নায়ু এসে মিলিত হয়েছে বা স্নায়ু জালকের ন্যায় গঠন সৃষ্টি করেছে সেগুলোকে বলা হচ্ছে এক্সট্রিনসিক প্লেক্সাস। তো আমরা আজকে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ইন্ট্রিনসিক প্লেক্সাসের আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। ইন্ট্রিনসিক প্লেক্সাস, এই ইন্ট্রিনসিক প্লেক্সাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মায়েন্টারিক প্লেক্সাস, আর একটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস।
সাব মিউকোসাল প্লেক্সাস। তো দেখো কিছুক্ষণ আগে একটা ছবি আমি এঁকেছিলাম, তো এইটাই মনে করি সেই ছবিটা। এই ছবিটার উপরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর মধ্যে কতগুলো স্তর আছে আমরা জানি যে ক্ষুদ্রান্তের প্রাচীরটাকে যদি আমরা কাটি তাহলে সেখানে অনেকগুলো স্তর দেখতে পাবো, যেরকম মিউকোসা, সাবমিউকোসা, তারপরে মাস্কুলারিস, এরকম স্তর কিছু রয়েছে। তো সবচেয়ে নিচের যে স্তর সেই নিচের স্তরে যে স্নায়ু এসে বিস্তার লাভ করেছে সেই স্নায়ুগুলোকে বলা হচ্ছে মাইন্টারিক প্লেক্সাস, এবং তার উপরের দিকে স্তরগুলোতে এসে যে স্নায়ুগুলো বিস্তার লাভ করেছে সেইগুলোকে বলা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। এর মধ্যে দেখো এই যে অন্তর্নিহিত স্নায়ুজালক এগুলো মূলত কি করছে, এগুলো মূলত যে আমাদের যে অন্ত্র রয়েছে, যেমন অন্ত্রের যে গাত্র বা অন্ত্র মূলত অন্ননালী পরিপাক যে করে, স্টোমাক যেটা পরিপাক, স্টোমাকের কি বাংলা কি বলে, ভুলে গেলাম, যাই হোক স্টোমাকই বলি। তো এই যে স্টোমাক বলছি বা অন্ননালী বা এসোফ্যাগাস বলছি, তারপরে ক্ষুদ্রান্ত বলছি, এই সমস্ত অঙ্গের গাত্র থেকে খাদ্যের প্রতি সংবেদনা, মানে খাদ্যের প্রতি যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটাকে এই সমস্ত জায়গার গাত্র থেকে গ্রহণ করে সে মস্তিষ্কে পৌঁছাবে, এবং মস্তিষ্ক সেগুলোর প্রতি সাড়া প্রদান করে একটা মেসেজ পাঠাবে, যে মেসেজের কারণে এই যে অন্ত্রের, স্টোমাকের বা অন্ননালীর যে গাত্র, সেই গাত্র উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে থাকবে। তো তার মধ্যে এই যে মাইন্টারি প্লেক্সাস বা মাইন্টারিকের যে স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলো কী করতে থাকবে, সেই স্নায়ুগুলো মূলত যে আমরা পেরিস্টালসিস যে প্রক্রিয়া আমরা শিখেছিলাম, পেরিস্টালসিস প্রসেস, এই পেরিস্টালসিস প্রসেসে বিশেষ ভূমিকা পালন করে থাকছে মাইন্টারিক প্লেক্সাস। আবার একটু বলি যে মাইন্টারিক প্লেক্সাস যেটা লুমেনের ঠিক উপরের যে লেয়ার, সেই লেয়ারগুলোতে এসে কি করছে, স্নায়ুর মানে জালকের মতো একটা গঠন সৃষ্টি করেছে। তারা মূলত কি করছে, এই যে পেরিস্টালসিস যে মুভমেন্ট, সেই পেরিস্টালসিস মুভমেন্টে বিশেষ ভূমিকা পালন করে থাকছে। তারা মূলত প্রতিবেদন বা মেসেজটাকে প্রথমে কিসে করছে, সে নিয়ে যাচ্ছে সেন্সরি সেলের মাধ্যমে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, সেই মস্তিষ্ক আবার একটা মেসেজ পাঠাচ্ছে, সে মোটরের মাধ্যমে এসে ক্রিয়াটা সম্পাদন করছে। শুধুমাত্র এই মাইন্টারিক প্লেক্সাসই পেরিস্টালসিস মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আর তোমরা জানো যে পেরিস্টালসিস মুভমেন্টটা হলো যে বোলাসটা আমরা মানে যে খাবারটা আমরা খাচ্ছি সেটা মুখবিবরে এসে লালার সাথে মিশে সেটাকে আমরা দাঁত দিয়ে ছোট ছোট করছি, ছোট ছোট করার পরে সেটা একটা গোলাকার পিণ্ডের মতো যে আকার ধারণ করছে সেটাকে আমরা বলছি কি, বোলাস। এবং এই বোলাসগুলো কি করছে, এই বোলাসগুলো মূলত অন্ননালীর মধ্য দিয়ে অন্ননালীর যে পেশিগুলো আছে সেগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে সেগুলো আস্তে 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 স্টোমাক বা পাকস্থলিতে গিয়ে পৌঁছাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে থাকছে কে, এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে থাকছে মাইন্টারিক প্লেক্সাস, পেরিস্টালসিস মুভমেন্ট। একটা জিনিস মনে রাখবা, এমতে মুভমেন্ট, কার্ভ মুভমেন্ট, দেখো পেরিস্টালসিস মুভমেন্ট, এইটা একটু মনে রাখবা যে পেরিস্টালসিস মুভমেন্টটা কে নিয়ন্ত্রণ করে থাকছে, মাইন্টারিক প্লেক্সাস।
মাইন্টারিক প্লেক্সাস কী করে থাকছে, মুভমেন্ট নিয়ন্ত্রণ করে থাকছে কার, পেরিস্টালসিস মুভমেন্ট। তাহলে আমরা বুঝতে পারবো যে মাইন্টারিক প্লেক্সাস কী কাজ করছে, স্নায়ুজালকগুলো। এবার আসি সাবমিউকোসাল যে দেখো সাবমিউকোসাল প্লেক্সাসের কাজটা। তো আমরা দেখি যে এখানে সাবমিউকোসাল যে প্লেক্সাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে নিচের লুমেনের ঠিক উপরে যে স্নায়ুজালক যেটা দেখেছি আমি মাইন্টারিক প্লেক্সাস, সেই মাইন্টারিক প্লেক্সাসের ঠিক উপরেই যে লেয়ারগুলো আছে সাবমিউকোসা স্তরের ঠিক নিচে, এই সাবমিউকোসা স্তরের ঠিক নিচে এই যে সাবমিউকোসাল প্লেক্সাস বা সাবমিউকোসাল যে স্নায়ুজালক সেগুলো কিন্তু বিন্যস্ত থাকে এই সাবমিউকোসা স্তরের নিচে। তো সাবমিউকোসা স্তরের নিচে সাবমিউকোসাল প্লেক্সাস বা সাবমিউকোসাল স্নায়ুজালক বিস্তীর্ণ অবস্থায় থাকে বা জালকের ন্যায় গঠন সৃষ্টি করে। এইগুলো মূলত কি করে থাকে, এগুলো মূলত সিক্রেশন করে কিসের, এই যে অন্ত্র, এই যে পাকস্থলী, এই যে অন্ননালী, তো এগুলো তো এক ধরনের কী করে, সিক্রেশন করে, বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন করে, বিভিন্ন ধরনের রস বা জুস নিঃসরণ করে থাকে। সেই ধরনের জুস, রস বা হরমোন নিঃসরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস। এই সাবমিউকোসাল প্লেক্সাস যখন মস্তিষ্ক থেকে উদ্দীপনা মানে ফিরতি উদ্দীপনা নিয়ে এসে অন্ত্রের গাত্রে ইনস্টিগেট করে, অন্ত্রের গাত্র বা পাকস্থলীর গাত্র বা অগ্নাশয়ের গাত্রে ইনস্টিগেট করে বা এসে আঘাত করে, তখনই তারা কিন্তু বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম বা বিভিন্ন ধরনের জুস নিঃসরণ করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাবমিউকোসাল প্লেক্সাস কী করে থাকে, সিক্রেশন করে থাকে। এসতে মনে রাখবা সিক্রেশন, বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম সিক্রেশন নিয়ন্ত্রণ করে থাকে সাবমিউকোসাল প্লেক্সাস। তোমরা আবার একটু ভালো করে দেখো যে সাবমিউকোসাল প্লেক্সাসটা কী করছে, বিভিন্ন ধরনের সিক্রেশন নিয়ন্ত্রণ করে খাদ্য বা পুষ্টিকর খাদ্য পরিপাকে বিশেষ ভূমিকা পালন করে থাকছে। তো আমরা এবার দেখি, এটা গেল অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইন্ট্রিনসিক প্লেক্সাসের প্রকারভেদ বা তার কাজ। এবার আসি বহির্নিহিত স্নায়ুজালক। দেখো বহির্নিহিত স্নায়ুজালকগুলোর মধ্যে আমরা যখন স্নায়ুর প্রকারভেদ পড়েছি কোঅর্ডিনেশনে সমন্বয় ও নিঃসরণে, তখন আমরা দেখেছি যে কিছু কিছু স্নায়ু আছে যেগুলো সিম্প্যাথেটিক, কিছু কিছু স্নায়ু আছে যেগুলো প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক স্নায়ুগুলো যে কাজগুলো করে, প্যারাসিম্প্যাথিক যে স্নায়ুগুলো সেগুলো ঠিক তার বিপরীত কাজগুলো করে থাকে। অর্থাৎ সিম্প্যাথেটিক যদি স্নায়ু দেখা গেলো যে আমাদের কথা বলার শক্তি বাড়িয়ে দিচ্ছে বা কথা বলাতে তার শক্তি আস্তে আস্তে সে দ্বিগুণ করে দিচ্ছে, বা যদি এরকম হয় ধরো যে আমাদের যে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে সে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু। প্যারাসিম্প্যাথেটিক কী করবে, ঠিক উল্টো কাজটা করবে, যে আমাদের রক্তে যে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছিল সিম্প্যাথেটিকের কারণে, প্যারাসিম্প্যাথেটিক আস্তে আস্তে সেগুলোকে কমিয়ে দেবে। অর্থাৎ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুগুলো মূলত কী করে থাকে, মূলত সমন্বয় করে থাকে। সিম্প্যাথেটিক স্নায়ুগুলো যে কাজগুলো করে, প্যারাসিম্প্যাথেটিক কাজগুলো সেগুলো কমে দেয়। আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের যে বিট হয়, যে পালস হয়, সে পালসটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, দেখা গেলো যে সিম্প্যাথেটিক স্নায়ু সেগুলোকে কী করছে, সেই হার্টবিটগুলোকে ক্রমান্বয়ে বাড়িয়ে দিচ্ছে। তো বাড়তেই যদি থাকে, কেউ যদি সেটাকে কমতে না দেয়, তাহলে কি হবে, সে কিন্তু একসময় সেই মানুষটি কিন্তু একসময় অতিরিক্ত হার্টবিটের কারণে মারা যেতে পারে। সেই কারণে দেখা যাচ্ছে যে সৃষ্টিকর্তার একটা অনন্য সৃষ্টি, সেটা হচ্ছে সিম্প্যাথেটিকের পাশাপাশি সে প্যারাসিম্প্যাথেটিক একটা স্নায়ু তৈরি করে দিয়েছে, যেটা কি করে, যে ওই যে বাড়িয়ে দিচ্ছিল হার্টবিট বা পালস, সেটাকে কমিয়ে দিচ্ছে কে, প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ব্যাপারটা আশা করি তোমরা বুঝেছ। তো দেখো যে এই স্নায়ুগুলো মূলত কি করে, এই স্নায়ুগুলো মূলত
দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অনিরপেক্ষভাবে কাজ করে, অনিরপেক্ষভাবে কাজ করে, আর একটা হচ্ছে সাপেক্ষভাবে কাজ করে। অর্থাৎ অনিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া করে থাকে, আর একটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া করে থাকে, প্রতিবর্তী ক্রিয়া করে থাকে। তো দেখো যে অনিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বলতে বোঝায় যে এমন ধরনের ক্রিয়া, যে ক্রিয়া আমাদের কি করতে হয় না, শিখতে হয় না, সেটা আমরা অনায়াসেই, এবং কি বলে সেটা হচ্ছে আমাদের এটা একটা ইনস্টিংক্ট বিহেভিয়ার। যেমন কি বলা যেতে পারে, যেমন আমাদের দেহের অ্যান্টিবডি, শিশু বয়স থেকে কিন্তু আমাদের দেহে অ্যান্টিবডিটা সৃষ্টি হয়ে আছে বা ছিল, মায়ের গর্ভ থেকেই আমরা এটা পেয়ে এসেছি। এটা করার জন্য আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হয়নি। অর্থাৎ প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয় স্তরের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এইগুলো কিন্তু ইন্ট্রিনসিক বা কি বলে অনিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে পড়ে। আর সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে যেগুলো শিখতে হয়। যেমন কোনো খাবার তুমি পূর্বে খেয়েছো এবং তার স্বাদটা তোমার ভিতরে থেকে গিয়েছে, এবং সেটা যখনই ওই ধরনের খাবার তুমি আবার সামনে দেখবা, তখন তোমার লালা নিঃসরণ হওয়া শুরু করে দেবে। এই ধরনের প্রক্রিয়াটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। যেমন মনে করো যে তুমি তেঁতুল খেয়েছো, এখন পরবর্তীতে আবার যখন ওই তেঁতুলটা তোমার সামনে আসবে, তোমার কিন্তু লালা নিঃসরণ হবে। কিন্তু আবার অন্য একটা লোক যে কোনোদিন তেঁতুল খায়নি, তার তেঁতুল সামনে এনে রাখলেও কিন্তু তার লালা নিঃসরণ হবে না। তাতে বোঝা যাচ্ছে যে এই যে লার্নড বিহেভিয়ার যেগুলো, সেগুলো কিন্তু সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে পড়ে। আবার অনিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, যেগুলো করার জন্য আমাদের কখনো শিখতে হয় না কোনো কিছু। তো এই যে এক্সট্রিনসিক প্লেক্সাস বলেছিলাম, যেটা যে অন্ত্রের গাত্রে যেগুলো, যে স্নায়ুগুলো জালকের ন্যায় গঠন সৃষ্টি করে, সেগুলো এক্সট্রিনসিক প্লেক্সাস। এগুলো মূলত অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রেনালিন, অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রেনালিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে থাকে, এবং নিঃসরণ করে তারা কি করে, যে আমাদের যে খাবার, এই খাবারটা যত দ্রুত আমরা খেতে পারি, এবং পানীয় যে খাবার, পানীয় দ্রব্য মানে তরল জাতীয় খাবারগুলোকে দ্রুত পরিপাক করতে বা দ্রুত পরিপাক হতে সহায়তা করে থাকে। আজকে আর প্লেক্সাস নিয়ে কোনো কথা বলবো না। হরমোনের ক্রিয়াটা সামনের দিন, আশা করি সামনের শুক্রবারে তোমাদের আলোচনা করব। তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের মধ্যে কেউ একজন বলেছিল যে নিউরাল কন্ট্রোলটা যদি একটু বলা যায় বা বলা হয় তাহলে তোমাদের সুবিধা হয়, এই জন্য নিউরাল কন্ট্রোলটা একটু তোমাদের বললাম। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং কিছুটা হলেও বুঝেছো। আর যদি কারো কোনো এই অধ্যায়ে আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, যাতে বা সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি আর কি। আজকের মতো এখানেই থাকো। থ্যাংক ইউ।